ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর ভাঙার গান নামক যে রচনাটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো, রচনাটি লিখেছেন কবি, বিদ্রোহী কবি। তোমরা সকলেই জানো যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। তো লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। তো দেখো, রচনাটির নাম হচ্ছে ভাঙার গান, ঠিক আছে। তো আমরা প্রথমে উৎস আলোচনা করে নেব। ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম রচনার নাম হচ্ছে ভাঙার গান, অর্থাৎ ভাঙার গান হচ্ছে একটি কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থের প্রথম যে রচনা তার নাম হচ্ছে ভাঙার গান। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1361 বঙ্গাব্দের শ্রাবণ মাসে অথবা 1924 খ্রিস্টাব্দের আগস্ট মাসে এটি প্রকাশিত হয়। গ্রন্থটি উৎসর্গ করা হয় মেদিনীপুরবাসীকে, কারণ স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই মেদিনীপুরবাসী। অতএব তোমরা বুঝতেই পারছো যে আমাদের আলোচ্য যে ভাঙার গান রচনাটি রয়েছে এটি রচিত হয়েছিল বা লিখিত হয়েছিল বা প্রকাশিত হয়েছিল স্বাধীনতা সংগ্রামের সময়, ঠিক আছে। আর পাঠ্য গানটি অসহযোগ আন্দোলনের সময় রচিত। সুকুমার রঞ্জন দাশের অনুরোধে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ সম্পাদিত বাঙালির কথা সাপ্তাহিক পত্রিকার জন্য কবি এই গানটি লিখেছিলেন। তাহলে কাদের অনুরোধে? সুকুমার রঞ্জন দাশের অনুরোধে এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ সম্পাদিত বাঙালির কথা নামক সাপ্তাহিক পত্রিকায় কবি এই গানটি লিখেছিলেন। 1922 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি ওই পত্রিকা মানে এই যে বাঙালির কথা নামক সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়। ভাঙার গান কাব্যগ্রন্থটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় 1924 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর। তাহলে দেখো, আমাদের আলোচ্য ভাঙার গান যে রচনাটি রয়েছে সেটি প্রকাশিত হয়েছিল 1924 খ্রিস্টাব্দের আগস্ট মাসে, আর সেটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল 1924 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর, ঠিক আছে। আর এবার আমরা আলোচনা করব এই যে আমাদের আলোচ্য রচনার নাম ভাঙার গান, তো তার নাম কেন হয়েছে ভাঙার গান, ঠিক আছে। ভাঙার গান কাব্যগ্রন্থের আমরা প্রথমেই বলেছি যে প্রথম রচনাটির নামই হচ্ছে ভাঙার গান, আর অসহযোগ আন্দোলনের সময় রচিত হয়েছিল এই আমাদের আলোচ্য রচনাটি। আর এই অসহযোগ আন্দোলনের সময়ে রচিত এই গানে প্রায় 200 বছরের ইংরেজ অপশাসনকে ভাঙার কথা বলা হয়েছে। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজ কারাগারে বন্দি বিপ্লবীদের মুক্ত করবেন এবং সমগ্র স্বদেশকে বিদেশি শাসকের কবল থেকে মুক্তি দেবেন, এমন দুর্বার সংকল্প আলোচ্য গানে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমাদের এই গানটিতে কি প্রকাশিত হয়েছে সেটাই এখানে বলা হয়েছে। আর গানের প্রথম এবং 15 সংখ্যক পংক্তিতে কবি সরাসরি ভাঙার কথা উচ্চারণ করেছেন। সমগ্র গানে ধ্বংস এবং ভাঙার সুর ধ্বনিত হয়েছে। অতএব এদিক থেকে বলা যায় যে আমাদের আলোচ্য যে রচনার নাম ভাঙার গান সেটা যথোপযুক্ত, ঠিক আছে। আর দেখো, রচনাটি লিখেছেন কে? কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো নজরুল ইসলাম সম্পর্কে আমরা একটু জেনে নেব, ঠিক আছে। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম তার কবিতা এবং গানের জন্য স্মরণীয় হয়ে আছেন। শাসক ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ছাড়াও সমাজের যাবতীয় অবিচার অনাচারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছিলেন। এই জন্যই তাকে বাংলা সাহিত্যে কি বলা হয়? বিদ্রোহী কবি, ঠিক আছে। সমাজে সাম্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন এবং নারী মুক্তির বন্দনা গান রচনা করেছেন ও ধর্মান্ধতাকে তিনি আঘাত করেছেন। অর্থাৎ তিনি ধর্মর যে ভেদাভেদ সেটাকে তিনি মানতেন না, ঠিক আছে। আর তোমরা আরেকটা কথা জেনে রাখবে যে কাজী নজরুল ইসলাম হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি, ঠিক আছে। আমাদের যেমন হচ্ছে আমাদের দেশে রবীন্দ্রনাথকে যে সম্মান দেওয়া হয়, বাংলাদেশে কাজী নজরুল ইসলামকে সেই সম্মান দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো এবার দেখো, তার জন্ম ও শৈশব সম্পর্কে জানবো। কাজী নজরুল ইসলামের জন্ম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 24শে মে। তার পিতার নাম কাজী ফকির আহমেদ আর মাতার নাম হচ্ছে জাহেদা খাতুন, ঠিক আছে। শৈশবে মাত্র 8 বছর বয়সে নজরুল পিতৃহীন হয়েছিলেন, অর্থাৎ যখন তার বয়স ছিল 8 বছর তখন তিনি পিতৃহারা হন। ফলে জীবনের শুরু থেকেই তাকে কঠোর দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। এরপরে তার আমরা ছাত্রজীবন সম্পর্কে জানবো। তার শিক্ষার সূত্রপাত হয় গ্রামের মক্তবে, ঠিক আছে। 10 বছর বয়সে নিম্ন প্রাথমিক পরীক্ষায় পাশ করে তিনি ওই মক্তবেই 1 বছর শিক্ষকতা করেন। পরে ঘটনাচক্রে তিনি পূর্ব বাংলার ময়মনসিংহের কাজের সিমলা গ্রামের নিকটবর্তী দরিরামপুর বিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু সেখানে বেশি দিন থাকেননি। ফিরে এসে তিনি ভর্তি হন বর্ধমান জেলার মাতৃন উচ্চ বিদ্যালয়ে, যেটা বর্তমানে নবীনচন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিত। এই বিদ্যালয় থেকে তিনি 7ম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর ভর্তি হন বর্ধমান জেলার রানীগঞ্জের শিয়ারশোল উচ্চ
বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে নজরুল অত্যন্ত মেধাবী ছাত্ররূপে পরিচিত ছিলেন। এখান থেকেই তিনি ম্যাট্রিক পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা দেওয়া হয়নি। এরপর 1917 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে তিনি সেনাবাহিনীতে যোগ দেন, অর্থাৎ তিনি একসময় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। নজরুলের প্রথাবদ্ধ শিক্ষা জীবনের এখানেই সমাপ্তি। খুব সম্ভবত আর্থিক অসচ্ছলতার জন্য তার বিদ্যালয় জীবন এত পরিবর্তনশীল ছিল। যেহেতু তিনি 8 বছর বয়সে পিতৃহারা হন, অতএব জীবনের প্রথম দিকেই তাকে কঠোর দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। আর এখানে বলাই যায় যে সম্ভবত আর্থিক অসচ্ছলতার জন্যই তার বিদ্যালয় জীবনও অনেকটাই পরিবর্তনশীল ছিল। ঠিক আছে। অল্প বয়স থেকেই নজরুল সাধু সন্ন্যাসী বাউল দরবেশদের সঙ্গে সঙ্গ লাভ করতে ভালোবাসতেন। মাত্র 11 বছর বয়সে তিনি লেটোর দলের সঙ্গে গান কাহিনী রচনা করে অর্থ উপার্জন করতেন। ঠিক আছে। এছাড়া আসানসোলের একটি রুটির দোকানে মাত্র মাসিক 5 টাকা বেতনে কাজও করেছেন নজরুল ইসলাম। ঠিক আছে। এরপর 1917 থেকে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত নজরুল সেনাবাহিনীতে ছিলেন। যুদ্ধক্ষেত্রে থেকে তিনি বিভিন্ন পত্রিকায় গল্প, কবিতা, গান ইত্যাদি লিখে পাঠাতেন। 1919 খ্রিস্টাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা মুক্তি। তাহলে তোমরা জানতেই পারো যে তার প্রথম কবিতা কি, তার জীবনে প্রথম লেখা কবিতা হচ্ছে মুক্তি। ওই বছরেই সওগাত পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প বাউন্ডুলের আত্মকাহিনী। আসতেই পারে যে নজরুলের প্রথম গল্প কি ছিল তার জীবনে। ঠিক আছে। তো দেখো এখানে মানে কোন পত্রিকা, সওগাত পত্রিকা, আর তার প্রথম গল্প হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। এরপর থেকে নজরুল লেখালেখির ক্ষেত্রে আরও মনোযোগী হয়ে পড়ে। 1920 খ্রিস্টাব্দে নজরুল সেনাবাহিনী ছেড়ে কলকাতায় চলে আসেন। 1921 খ্রিস্টাব্দে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয় তার বিদ্রোহী কবিতা। ঠিক আছে। তাহলে দেখো এই যে আমি বলছি যে তাকে বিদ্রোহী কবি বলা হয়, তাহলে তার একটি বিদ্রোহী কবিতাও ছিল। ঠিক আছে। নজরুলের উল্লেখযোগ্য কাব্যগুলি হচ্ছে অগ্নিবীণা, দোলনচাপা, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, সিন্ধি হিন্দোল, জিঞ্জির, সন্ধ্যা প্রভৃতি। এছাড়া ব্যথার দান, রিক্তের বেদনা, শিউলিমালা নামে নামে 3টি গল্প সংকলনও আছে। এছাড়া তার উপন্যাসের মধ্যে হচ্ছে বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা প্রভৃতি। ঠিক আছে। নজরুলের বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কবিতা সংকলনের নাম হচ্ছে সঞ্চিতা। 1922 খ্রিস্টাব্দে নজরুলের সম্পাদনায় প্রকাশিত হয় ধূমকেতু পত্রিকা। অনেক সময় আসে যে ধূমকেতু পত্রিকার কার সম্পাদনায় প্রকাশিত হয়, তখন তোমরা বলবে নজরুল ইসলামের সম্পাদনায়। ঠিক আছে। তার ব্যক্তিজীবন সম্পর্কে একটু জেনে নেব। 1924 খ্রিস্টাব্দে প্রমীলা সেনগুপ্তের সঙ্গে নজরুলের বিবাহ হয়। তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে ধর্মের মধ্যে ভেদাভেদ তিনি মানতেন না, তার কাছে সকল ধর্মই সমান। এই হিসেবেই প্রমীলা সেনগুপ্তের সঙ্গে তার বিবাহ হয়। শুধু কবি হিসেবে নয়, ক্রমে তিনি গায়ক, গীতিকার এবং সুরকার হিসেবেও সুপরিচিত হয়ে ওঠেন। তার রচিত গানের সংখ্যা হচ্ছে 3000। অভিনেতা এবং কাহিনীকার রূপে তিনি বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। 1939 খ্রিস্টাব্দে তার স্ত্রী প্রমীলা দেবী পক্ষাঘাতে পঙ্গু হয়ে যান এবং 1942 খ্রিস্টাব্দে তিনি নিজেও পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বোধশক্তিহীন এবং নির্বাক হয়ে পড়েন। বহু চেষ্টা সত্ত্বেও কোনো চিকিৎসাতেই তার অবস্থার কোনো উন্নতি হয়নি। স্বাধীন বাংলাদেশ গঠিত হলে 1972 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু মুজিবুর রহমান কবিকে বাংলাদেশে নিয়ে যান। ঠিক আছে। সম্মান এবং স্বীকৃতি, অর্থাৎ এই যে তিনি এত কিছু করে গিয়েছিলেন তার সম্মান এবং স্বীকৃতি হিসেবে তিনি কী কী পেয়েছেন। ভারত সরকার কাজী নজরুল ইসলামকে 1960 খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেছিলেন। 1975 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে জাতীয় কবির মর্যাদা দেন এবং তাকে 21 পদক দিয়ে সম্মানিত করেন। তাহলে বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। এরপর 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় কবির দেহান্তর ঘটে এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। ঠিক আছে। তাহলে আমাদের ভাঙার গান যে রচনার নামকরণ, মানে এর উৎস এবং কবি পরিচয় সবই আমাদের মোটামুটি আলোচনা হয়ে গেল। এবার আমরা কবিতা বা রচনাটির আলোচনায় প্রবেশ করব। ঠিক আছে। তো দেখো প্রথমেই রচনাটি কিভাবে শুরু হচ্ছে। কবি বলছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ঠিক আছে। তো কারার ওই লৌহ কপাট, কারা কথার অর্থ কি আমরা প্রথমে জানব। কারা কথার অর্থ হচ্ছে জেলখানা। তো কারার মানে হচ্ছে জেলখানার। কবি বলছেন কারার ওই লৌহ কপাট মানে জেলখানার ওই লৌহ কপাট মানে লোহার তৈরি দরজা বা দরজার পাল্লা। বলছে ভেঙে ফেল, ওই যে জেলখানার যে দরজা সেটাকে তোরা ভেঙে ফেল। তারপরে কি বলছে, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। শিকল পূজা অর্থাৎ ইংরেজ শাসকদের দ্বারা শৃঙ্খলিত করে রাখার বাসনা। ঠিক আছে, সেটাই কবি বলছেন।
দেশকে, তো এক্ষেত্রে আমরা এই 4টা লাইনের আগে মানে বুঝে নিব, মানে অর্থ বুঝে নিব। কি বলছে, দেশকে স্বাধীন করার জন্য যারা পণ করেছেন তাদের কারাগারে বন্দি করেছে কে? ইংরেজ সরকার। কবি দেশের তরুণদের কারাগারের লোহার দরজা ভেঙে ফেলে নিশ্চিহ্ন করে দিতে বলেছেন। কে বলেছেন? কবি বলেছেন। এবং শৃঙ্খলিত বিপ্লবীদের জমাট রক্ত লেগে আছে কারাগারের বেদিতে। এটা কে বলছে? কবি বলছে। কবি কি বলছে? রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে পরের 4 লাইন। ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদি। ঠিক আছে, কি বলছে? ওরে ও তরুণ ঈশান। ঠিক আছে, ঈশান, তরুণ মানে আমরা জানি যে যুবক বা নজওয়ান। ঠিক আছে, আর ঈশান হচ্ছে শিব মহাদেব বা একাদশ রুদ্রের অন্যতম। কি বলছে? ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান। আর আমরা প্রলয় কথার অর্থ জানি যে ধ্বংস, আর বিষান কথার অর্থ হচ্ছে শিঙা বা যুদ্ধের বাদ্যযন্ত্র বিশেষ। ঠিক আছে, বাদ্যযন্ত্র বিশেষ। কি বলছে? ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর ভেদি। তো এক্ষেত্রে তোমাদের এর মানে বলছি যে তরুণ দেশপ্রেমীদের কবি শিবের সঙ্গে তুলনা করে ধ্বংসের ঘোষণাকারী শিঙা বাজাতে বলেছেন। ঠিক আছে, কি বলেছেন? যে তরুণ দেশপ্রেমীদের কবি কাদের সঙ্গে তুলনা করেছেন? কার সঙ্গে? শিবের সঙ্গে। এবং ধ্বংসের ঘোষণাকারী শিঙা বাজাতে বলেছেন। কারাগারের প্রাচীর ভেদ করে ধ্বংসের পতাকা উড়ুক, এটাই কবির ইচ্ছা। তারপরে দেখো কি বলছে, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। গাজন, তোমরা গাজন, আগে গাজন কথাটির অর্থ জানো। গাজন হচ্ছে চৈত্র মাসে শিবের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত চড়ক পূজার অংশবিশেষ। ঠিক আছে, চৈত্র মাসে হয়। চৈত্র মাসে শিবের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত চড়ক পূজার অংশবিশেষ। তো বলছে গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। কেউ মালিক কেউ রাজা নয়, আমরা সবাই সমান এবং স্বাধীন, এই মনোভাব নিয়ে গাজনের বাজনা বাজিয়ে স্বাধীনতা ঘোষণার আহ্বান জানিয়েছেন কবি। ঠিক আছে, সত্য হলো মুক্ত ও স্বাধীন, তাকে কেউ শাস্তি দিতে পারে না। ঠিক আছে, তো দেখো তারপরে কি বলছে যে মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। তারপরে কবি কি বলছেন? সত্য হলো মুক্ত ও স্বাধীন, তাকে কেউ শাস্তি দিতে পারে না। ইংরেজরা ভগবানকে ফাঁসি দিতে চায়, এমন খবরে কবির হাসি পায়। কারণ কবি কি জানেন? যে ভগবান হচ্ছে অমর এবং স্বাধীনতা সংগ্রামীরাও মৃত্যুঞ্জয়ী। ভগবানকে ফাঁসি দেওয়ার মতো সর্বনাশা ভুল ও হীন তথ্য ইংরেজ শাসককে কারা বা কে দেয় সেটা কবি ভেবেই মানে কবি ভেবেই পাচ্ছেন না আর কি, কে বা কারা ইংরেজ শাসককে এমন তথ্য দিচ্ছে। ঠিক আছে, তো তারপরে দেখো কি বলছে, ওরেও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। কি বলছে? ওরেও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হেঁচকা টানে। ঠিক আছে, কবি দেশের তরুণদের এই বলে উৎসাহ দিয়েছেন যে তারা যেন খ্যাপা ভোলানাথদের মতো প্রলয় দোলা দিয়ে হ্যাচকা টানে কারাগারগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। অর্থাৎ এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে আমাদের দেশে যে এই যে কবিতায় আমাদের আলোচ্য রচনাটি লিখেছেন অসহযোগ আন্দোলনের সময়। তো যারাই ইংরেজদের বিরুদ্ধে কথা বলতে যেত তাদেরকে কি করা হতো? তাদেরকে জেলখানায়, ওই যে কারার মধ্যে, জেলখানার মধ্যে নিক্ষেপ করা হতো। আর যারাই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে যেত তাদেরকেই কি করা হতো? জেলখানায় আটকে রাখা হতো। তো এখানে দেখো বলছে, ওরেও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হেঁচকা টানে। ঠিক আছে, তো কবি তরুণদের এই বলে উৎসাহ দিয়েছেন তারা যেন খ্যাপা ভোলানাথের মতো প্রলয় দোলা দিয়ে হ্যাচকা টানে কারাগারগুলো, যে কারাগার রয়েছে যার ভেতরে তারা আটকে রয়েছে সেগুলোকে তারা ভেঙে নিশ্চিহ্ন করে দেয়। তারপরে কি বলছে, মার হাক হৈদরি হাক, কাঁধে নিয়ে ধুন্দুবি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। ঠিক আছে, তো এই যে বলছে মার হাক হৈদরি হাক, এই হৈদরি বা হায়দারি হাক এই কথার অর্থ আমরা আগে জানবো। ঠিক আছে, হজরত মোহাম্মদের খুড়তুতো ভাই তথা জামাতা হজরত আলীকে হায়দার বলা হতো। তার পুরো নাম হচ্ছে আলী বেন আবু তালিব।
ঠিক আছে। তিনি ছিলেন চতুর্থ খলিফা। তিনি প্রচণ্ড জোরে হাঁক দিতে পারতেন। যুদ্ধক্ষেত্রে তার হাঁক শুনে শত্রুপক্ষের রক্ত হিম হয়ে যেত। এই ধরনের রক্ত হিম করা বলিষ্ঠ হাঁককেই এখানে হায়দারি হাঁক বলা হয়েছে। তো দেখো কবি বলছে মার হাঁক হৈদরি হাঁক। তো এই হৈদরি হাঁক কথার অর্থ হচ্ছে এইটাই, ঠিক আছে। কি যে হজরত মোহাম্মদের খুড়তুতো ভাই ছিলেন হায়দার আলী। তিনি ছিলেন একজন চতুর্থ খলিফা। তোমরা খলিফার নাম শুনে থাকবে, চতুর্থ খলিফা ছিলেন এই হায়দার। তিনি প্রচণ্ড জোরে হাঁক দিতেন, ঠিক আছে। যুদ্ধক্ষেত্রে তার হাঁক শুনে শত্রুপক্ষের রক্ত হিম হয়ে যেত। হিম মানে ঠান্ডা হয়ে যেত। এই ধরনের রক্ত হিম করা বলিষ্ঠ ডাককেই বা হাঁককেই বলা হয়েছে হায়দারি হাঁক, ঠিক আছে, বা হৈদরি হাঁক। কি বলছে কাঁধে নিয়ে দুন্দুভি ডাক। তো দুন্দুভি ডাক কথার অর্থ হচ্ছে যুদ্ধের বাজনা বা বাজানোর জন্য বিশাল আকৃতির ঢাক, ঠিক আছে। তো এর অর্থ আমরা জানবো যে চতুর্থ খলিফা হজরত আলীর হাঁকের মতো হায়দারি হাঁক ছেড়ে বিদেশি শাসকের মনে ত্রাস জাগাতে ও যুদ্ধের ভেরি কাঁধে তুলে নিতে কবি যুব শক্তিকে ডাক দিয়েছেন এবং মৃত্যু ভয়কে উপেক্ষা করে দেশের মুক্তির জন্য প্রাণ উৎসর্গ করার বার্তা দিয়েছেন কবি, ঠিক আছে। এরপরে কি বলছে, নাচে ওই কালবৈশাখী কাটাবি কালবৈশাখী দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। তোমরা কালবৈশাখীর নাম শুনে থাকবে। এখানে দেখো কথাটা হচ্ছে কালবৈশাখী, অর্থাৎ কালবৈশাখী অর্থেই কবি এখানে বলেছেন। তো কালবৈশাখী হচ্ছে চৈত্র বৈশাখ মাসের ঝড় বৃষ্টি, ঠিক আছে। তো কি বলছে, নাচে ওই কালবৈশাখী কাটাবি কালবৈশাখী দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, ঠিক আছে। ভীমকারা মানে হচ্ছে ভয়ঙ্কর বা বিশাল জেলখানা। তো বলছে যে বিশাল ওই জেলখানার ভিত্তিকে নাড়িয়ে দিতে কবি বলছেন। দেখো এখানে কি মানে বলছে যে কালবৈশাখী ঝড়ের মতো উত্তাল দেশের পরিস্থিতি এখন নিশ্চেষ্টভাবে বসে থেকে সময় নষ্ট না করে ভয়ঙ্কর কারাগারের ভিত্তি নাড়িয়ে দিতে হবে। কে বলছেন এটা? কবি কাজী নজরুল ইসলাম বলছেন, ঠিক আছে। তারপরে কি বলছে, লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলো পারি। কবি কি বলছেন যে লাথি মেরে ভাঙতে হবে তালা। কবি কি বলছেন যে লাথি মেরে কি করতে হবে, তালা ভেঙে ফেলতে হবে, আর বন্দিশালাগুলোতে আগুন জ্বালাতে হবে, ঠিক আছে, উপড়ে ফেলতে হবে সমস্ত বন্ধন। অর্থাৎ কবি, তোমাদের আমি প্রথমেই বলেছি যে দেখো এখানে কি বলছে যে লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা ফেল উপরি, ঠিক আছে। অর্থাৎ তোমাদের আমি প্রথমেই বলেছি যে কবি বিদ্রোহী কবি, আর এই আমাদের আলোচ্য রচনাটি রচিত হয়েছে অসহযোগ আন্দোলনের সময়। অর্থাৎ কবি তখনকার দিনে, অর্থাৎ যে সমস্ত মানুষ সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে কি করা হতো, জেলখানায় বন্দি করে রাখা হতো। সেই উদ্দেশ্যেই তাদের সেই জেলখানার দরজা ভেঙে তাদেরকে বেরিয়ে আসতে বলেছেন এবং কার মতো, শিবের মতো তাদেরকে কি বলেছেন যে সমস্ত বাধা বিঘ্ন তারা উপেক্ষা করে যেন বাইরে বেরিয়ে আসে। এই উদ্দেশ্যেই কবি আমাদের এই আলোচ্য রচনাটি লিখেছেন। অতএব আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমি আজ এই রচনার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সকলেই খুব ভালো থেকো, আর ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।